স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 139 উপজেলায় চলছে ভোট। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, অনিয়মের অভিযোগ, ভোটার উপস্থিতি কম। সব মুসলিম রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনের উপর অন্যায় অবিচার হতো না, বললেন প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন। সমালোচনার মুখে বিশ্ব বাজার থেকে করোনা টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত। অ্যাস্ট্রাজেনেকার দেশে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সন্ধানের নির্দেশ। এবার বিস্তারিত সংবাদ। বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। 139টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি কম। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে অনেক এলাকায় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলছে ভোটের লড়াই। তবে প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। প্রথম ধাপে 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আসলাম, ভোট দিলাম, সুস্থভাবে ভোট পরিচালনা হয়েছে, কারোর সাথে কোনো ঝামেলা হচ্ছে না। ভোট দিতে কোনো সমস্যা হয়নি, ভালোভাবেই ভোট দিলাম। সুস্থভাবে ভোট দিয়েছি ইনশাল্লাহ। পরিবেশ খুবই ভালো, খুবই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ভোট সুন্দরভাবেই এলো, কোনো সমস্যা নেই। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় আওয়ামী লীগের 6 জন এবং বিএনপির বহিষ্কৃত 1 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বৃষ্টির কারণে লোকজন খুব কম হচ্ছে। বৃষ্টি ছাড়লে ইনশাল্লাহ প্রচুর লোক হবে, ভোট দিতে আসবে। মোটামুটি একটা উপস্থিতি আসছে, হয়তো বা সকাল যেহেতু বৃষ্টি হওয়ার কারণে একটু বিঘ্ন ঘটেছে। দলীয় প্রতীক না থাকার পরও এখানকার স্থানীয় এমপি প্রকাশ্যে ডাইরেক্ট একজনের পক্ষে নিয়ে সকল নেতাকর্মীকে হুমকি দিচ্ছে, অফিসারকে হুমকি দিচ্ছে, প্রিজাইডিং অফিসার সহ সকলকে সে হুমকি দিয়ে রেখেছে যে ওর পক্ষে রেজাল্ট করে দিতে হবে, সেটা ভোট কেটে হোক আর যেভাবে হোক। কয়েকটি এলাকায় সংঘর্ষও হয়েছে। নরসিংদী সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল করা নিয়ে আনারস ও কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 40 মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ। দুই পক্ষ গেটের কাছে এসে জড়ো হয় এবং তারা গন্ডগোল করতে চেষ্টা করে, গন্ডগোল করে আর কি। সেক্ষেত্রে নিরাপত্তা নিয়োজিত যারা আছে পুলিশ, ওনারা শক্ত হাতে গন্ডগোল দমন করে এবং বর্তমানে কিছুক্ষণ স্থগিত হওয়ার পরে ভোট আবার চালু হয়েছে। আমরা একটা অভিযোগ পেয়েছি যে দুই প্রার্থীর মধ্যে একটু উত্তেজনা বিরাজ করেছিল, ধাক্কাধাক্কির ঘটনা। আমরা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে। এছাড়া বগুড়ার গাবতলীতে সোনারায় স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্যাবাড়ি পাড়া ও ফুত্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় কিছুক্ষণ দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম। প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গত 21 মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে মামলাসহ অন্যান্য কারণে 8টি উপজেলার নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, পশুরাম ও শিবচর এই 5টির সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ভোট হচ্ছে না। ফলে 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্তত 64 জন নেতা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। ঢাকার নবাবগঞ্জের মহাকবি কায়কোবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। এরই মধ্যে 6 ঘন্টা পেরিয়েছে, ভোট দেওয়ার হার কেমন বোঝা যাচ্ছে?
সকাল থেকেই আমি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। সকালে দিকে আমি কেরানীগঞ্জের অনেকগুলো ভোট কেন্দ্র ঘুরে দেখে এখন আমি এসেছি নবাবগঞ্জের মহাকবি কাইকোবাদ যে ভোট কেন্দ্রটি, সেখানে এই আর এখন দুপুর 2টা বাজে, 4টায় ভোট গ্রহণ শেষ হবার কথা, মানে আর 2 ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের। তো এই দুপুরের এই সময়টিতে কিন্তু ভোট কেন্দ্র একেবারেই ফাঁকাই বলা চলে। অল্প 2-1 জন করে ভোটার মাঝে মাঝে আসছেন, তারা ভোট দিয়ে যাচ্ছেন। এই কেন্দ্রটিতে আমি খবর নিয়ে যেটি দেখেছি যে এই কেন্দ্রটিতে ভোটার রয়েছে 2828 জনের মতো। এখন পর্যন্ত প্রায় 20%-এর মতো শতাংশ ভোট পড়েছে, এমনটি জানিয়েছেন এখানকার যে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তিনি এমনটি জানিয়েছেন। এই সময়টিতে এখন যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, সেই পোলিং অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীদের এজেন্টরা, তারা কিন্তু এখন বসেই আছেন। তারা এই সময়টাতে তারা বসে সময় পার করছেন, গল্পগুজব করে পার করছেন। এখানে প্রায় সব প্রার্থীরই এজেন্ট রয়েছে এবং এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ এখানে বেশ সুষ্ঠু রয়েছে। এখানকার বাইরের পরিস্থিতিও যে প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন এবং যারা ভোটার নাম্বার দিচ্ছেন, ভোটার লিস্ট দিচ্ছেন, তারা বাইরে অপেক্ষা করছেন এবং 1-2 জন ভোটার আসলে তাদের কিন্তু সেটি তারা দেখিয়ে দিচ্ছেন কোন কক্ষে যাবেন, কোথায় গেলে ভোট দিবেন, এটি তারা দেখিয়ে দিচ্ছেন। তো নবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। নবাবগঞ্জ থেকে ভোটের খবর জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। এবার নরসিংদীর খবর জানতে চলে যাচ্ছি প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর কাছে। বদরুল, আপনার এলাকায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? সুমাইয়া, আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীতে কিন্তু সকাল থেকেই একটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। তবে পাঁচদোনা ইউনিয়নের কাকসিয়া প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘটনা ঘটে সকাল 9টার দিকে। এই দুজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক এবং কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 1 ঘন্টা সেখানে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অতিরিক্ত পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ওনারা এসে কিন্তু সেই পরিস্থিতি সামাল দিয়েছে এবং যে ওখানকার যেই ভোটাররা রয়েছেন তারা কিন্তু বিক্ষিপ্তভাবে তারা সবাই এই জটলার মধ্যে পড়ে কিন্তু সরে গিয়েছিলেন। ধন্যবাদ বদরুল। প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী জানালেন সেখানকার উপজেলা নির্বাচনের পরিস্থিতি। উপজেলা নির্বাচনের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনিদের উপর অন্যায় অবিচার হতে পারত না। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। সকালে আশকোনায় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেশ ও পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হজ যাত্রীদের আহ্বান জানান তিনি। আগামী মাসে মক্কায় পবিত্র হজ পালন হবে। এবার বাংলাদেশ থেকে 85,257 জন হজযাত্রী হজ পালন করবেন। সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 80,695 জন। গতবারের চেয়ে 1,04,000 টাকা কমে হজ পালনের সুযোগ পাচ্ছেন হাজিরা। আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ যাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ধর্মমন্ত্রী। আমি মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার এই মেহমানদের খেদমত করার বিরল সুযোগ দিয়েছেন। সারা বিশ্বের হজ যাত্রীদের সৌদি আরবের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বাংলাদেশ ও সৌদি আরবের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে আশা জানান। I am glad to celebrate the successful 4th year
of implementing the Makkah Road initiative in Bangladesh. সুস্থভাবে যেন সবাই হজ পালন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনের উপর অন্যায় অবিচার হতে পারত না। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরও আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জানান, ভবিষ্যতে হজযাত্রীদের জন্য আশকোনা হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনাল পর্যন্ত আন্ডারপাস হবে। রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। আগামীকাল থেকে শুরু করে 10 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 241টি হজ ফ্লাইট, 42,000-এর বেশি হজযাত্রী এবং 12 জুনের মধ্যে সৌদি আরব এয়ারলাইন্স বাকি হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার সমালোচনার মুখে বিশ্ববাজার থেকে করোনা টিকা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। বাংলাদেশে ওই টিকা গ্রহীতাদের বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করোনা টিকা ভ্যাক্সজেভরিয়া নামে বাজারজাত করে অ্যাস্ট্রাজেনেকা। ভারতের সেরাম ইনস্টিটিউট ওই টিকা উৎপাদনের লাইসেন্স নিয়ে বাজারজাত করে কোভিশিল্ড নামে, যা কিনে নেয় বাংলাদেশ। টিকা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রক্ত জমাট বাঁধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যা আদালতে স্বীকারও করে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। গেল মার্চে ইউরোপীয় কমিশনের কাছে টিকাটি উঠিয়ে নেওয়ার আবেদন করে প্রতিষ্ঠানটি, যা গতকাল থেকে কার্যকর হয়। অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে বাজারে আরও উন্নত টিকা থাকা এবং চাহিদা কমে যাওয়ার কথা বলছে অ্যাস্ট্রাজেনেকা। বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষের দেওয়া হয়েছে ওই টিকা। সকালে সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আমাদের দেশে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে, মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারা সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনো যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দুপুর পর্যন্ত গড়ে 15 থেকে 20% ভোট পড়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি থাকায় কম ভোট পড়েছে বলে জানান তিনি। তথ্য অ্যানালাইসিস করে দেখেছি গড়ে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। যে প্রাপ্ত তথ্যগুলো মানে যে তথ্যগুলো আপলোড করা হয়েছে তার ভিত্তিতে হয়তো আমরা মানে ভোট প্রদানের হারটা আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়াল সংখ্যাটা হয়তো আমরা আরও পরে পাবো। আর বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। কিছুক্ষণ আগে যশোর, মাদারীপুর ও নরসিংদী থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন প্রতিনিধিরা। আমরা কিছু অভিযোগ পেয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ইভিএম পদ্ধতি ভোট দিতে গিয়ে অনেকেই ভোট দিতে না পেরে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন, কারণ আঙুলের ছাপ আসলে না মিলায় তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটটি প্রদান করতে পারছেন না। তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ব্যবস্থায় আগে থেকে প্রচার প্রচারণা না থাকার কারণে তারা মূলত এর ব্যবহার যেমন পারছেন না, ঠিক আঙুলের ছাপও মিলছে না, সেটি তারা আসলে প্রস্তুতি নিতে পারছেন না। প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে আমরা ইভিএম পদ্ধতির সমস্যা এবং কেন ভালোভাবে কাজ করছে না সেটি সম্পর্কে আমরা প্রশ্ন করে জানতে পেরেছি। তারা বলছেন যে এলাকার মানুষ আসলে দীর্ঘদিন ধরে ধান কাটার কাজে ব্যস্ত রয়েছেন, যার কারণে আঙুলে ময়লা থাকাটাই স্বাভাবিক। আর ময়লা থাকার কারণেই কিন্তু আঙুলের ছাপ
মিলছে না, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা পরামর্শ দিয়েছেন যাদের আঙুলের ছাপ আসলে মিলছে না তাদেরকে বাড়িতে গিয়ে হাত পরিষ্কার করে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে পুনরায় চেষ্টা করার পরামর্শ তারা দিচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি পরিস্থিতি শান্ত, কিন্তু হঠাৎ করেই মাদারীপুরের মস্তাপুরের যে বালিয়াকান্দি একটি কেন্দ্র রয়েছে, এখানে চেয়ারম্যান প্রার্থী, আনারস প্রার্থী আসিফুর রহমান খান এবং মোটরসাইকেল প্রার্থী পাবেলুর রহমান শফিক খানের সমর্থকদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের কারণে 10 জন আহত হয় এবং তারা মাদারীপুর সদর হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ সহ এখানে কাজ করেছেন এবং এখন মোটামুটি এখানে পরিবেশ শান্ত হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাজশাহীর ভোট পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। রাব্বানী, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সারাদিনে ভোট পড়েছে কতটা? আপনাদেরকে এই মুহূর্তে আছি তানোর পাইলট স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি দেখেন এখানকার যে এই মুহূর্তের অবস্থা, এই অবস্থায় সকাল থেকে এখানকার অবস্থা এমন না যে সকালে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। তবে আমি একটু সামনের দিকে আমি নিয়ে যাই এবং একটু আপনাদের একটু গল্প শুনিয়ে দিই যে কিছুক্ষণ আগে এখানে যারা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট যারা ছিলেন, পোলিং এজেন্টরা সবাই বাইরে এসে অবস্থান করছিলেন বারান্দায়, এবং আনসার সদস্যরা তাদেরকে বলছে আপনারা ভিতরে যান। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম আপনারা বাইরে কেন, ভোটার নাই, তারা আসলে ঘরে কতক্ষণ আর থাকবে। এমনটাই চিত্র রাজশাহীর প্রায় বেশিরভাগ যে কেন্দ্র, সে কেন্দ্রগুলোতে। এবং এখানে যে ভোটার উপস্থিতি আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভোটার নাই এখানে এই মুহূর্তে, এবং যারা দায়িত্বরত তারা এখানে অবস্থান করছে। এবং আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম, তিনি জানিয়েছেন যে এখানে ভোট পড়েছে এখন পর্যন্ত 15 থেকে 16% মতো, এর বেশি ভোট পড়েনি এখানে। তবে এখানে যারা পোলিং এজেন্ট বা যারা দায়িত্বে আছেন তারা বেশ বিরক্ত। তারা বলছেন যে আসলে ভোটার আসলে তাদের হয়তো ভালো লাগতো বা তারা তাদের দায়িত্বটা পালন করতে পারতো। এই হচ্ছে রাজশাহীর প্রায় সব জায়গার অবস্থা। তবে এখানে কোনো সংঘর্ষ, হামলা মামলার কোনো ঘটনা ঘটেনি এবং আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রায় সব কেন্দ্রের অবস্থাই ঠিক একই রকম। এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাব্বানী। রাজশাহী থেকে উপজেলা নির্বাচনের খবর জানালেন সহকর্মী গোলাম রাব্বানী। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 6 বছরেও শেষ না হওয়ায় বরাবরের মতোই এবারও জলে ডুবতে পারে চট্টগ্রাম নগরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে বর্ষার আগেই খুলে দেওয়া হবে খালের মুখে নির্মাণাধীন স্লুইস গেট, তাতে কিছুটা হলেও ভোগান্তি কমবে। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। গত বছর বর্ষায় অন্তত 13 বার ডুবেছিল চট্টগ্রাম শহর। বর্ষা আসতে ঢের বাকি, তার আগেই এই সপ্তাহে 2 দিন আগে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় শহরের প্রধান সড়ক সহ নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি দেখে আসন্ন বর্ষা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণেই শহরের এই অবস্থা। অল্প বৃষ্টিতেই পানি জমা হয়ে যায় এবং পানি নামতে না পারার কারণেই মূলত হচ্ছে এই সমস্যাটা আমরা ফেস করতে হয়। এখনো তো এরা তো কাজ কমপ্লিট করে দিতে পারতেছে না, এই জন্য পানি উঠতেছে। যেমন গত পরশু দিনে 1 ঘন্টার বৃষ্টিতে মুরাদপুর থেকে ফরেস্ট গেট থেকে শুরু করে বদ্দার পর্যন্ত এরা ডুবে গেছে। আগামী বর্ষার আগে যদি শেষ করতে পারে তাহলে তো ভালো হবে, হ্যাঁ, আমাদের জন্য। আর যদি কাজ থেকে যায় তাহলে তো আমরা আরো প্রচুর কষ্ট পাবো। কষ্ট বাইরে বেশি আমরা শুনে বৃষ্টি দেখেন না, অবস্থা দেখেন, এখানে গাড়ি উঠতে হয় না, স্টুডেন্ট যাইতে পারে না, যে অবস্থা হয়ে যায় রাস্তাঘাট। 6 বছর ধরে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন, নালা ও স্লুইস গেট নির্মাণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 63% কাজ শেষ হলেও এর 12টি স্লুইস গেটের কাজ শেষ হয়নি। তবে সংস্থাটি বলছে বর্ষার আগেই কাজ শেষ করে বেশিরভাগ স্লুইস গেট খুলে দেওয়া হবে। তাদের আশা, এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে নগরবাসীর। ইতিমধ্যে আমাদের 12টা স্লুইস গেটের মধ্যে 10টা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এই 10টা মানে মেন খালগুলোতে। সো আমাদের এই বর্ষায় কিন্তু আমরা একটা ট্রিমেন্ডাস অগ্রগতি পাবো। গত বর্ষার চেয়ে যদি আমি তুলনা করি, এই সামনে যে বর্ষা আসছে, আমরা কিন্তু এটা দেখাতে পারবো যে বিভিন্ন এলাকায় যে জলজটটা ছিল এবং অনেকক্ষণ ধরে পানি থাকতো, সেটা আর কিন্তু এই বর্ষায় দেখা যাবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএর 11,326 কোটি টাকার এই 2টি প্রকল্প ছাড়াও পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথকভাবে আরও 2টি ছোট প্রকল্পের কাজ করছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের গ্রেফতার 2 সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক। আসামিরা হল বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ার বাসিন্দা এন্ডোসরেন্ট বম ও জিরসাং লিয়ান বম। গতকাল বিকেলে বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। আগামী 27 ও 28 জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্টার্ট আপ সামিট 2024। এ নিয়ে আয়োজক প্রতিষ্ঠান স্টার্ট আপ বাংলাদেশের সাথে সহযোগিতা চুক্তি করেছেন এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন স্টার্ট আপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমার, ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম। জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি টি-20-র জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য। প্রথম 3 ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছেন বাংলাদেশ। সাকিব, সৌম্য ও মুস্তাফিজের ফেরায় দল থেকে বাদ পড়ছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এবং পেসার শরীফুল ইসলাম। 10 মাস পর বাংলাদেশ টি-20 স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান। 10 ও 12 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাকি দুটি টি-20। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথম ধাপে 139 উপজেলায় চলছে ভোট। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, অনিয়মের অভিযোগ, ভোটার উপস্থিতি কম। সব মুসলিম রাষ্ট্র একসাথে কাজ করলে প্যালেস্টাইনের উপর অন্যায় অবিচার হতো না, বললেন প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন। সমালোচনার মুখে বিশ্ববাজার থেকে করোনা টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত অ্যাস্ট্রাজেনেকার। দেশে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার সন্ধানের নির্দেশ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।